কল এসে গেল। কৃষ্ণনগরে আমাদের গ্রামের কাছাকাছি কোনো শিব মন্দির নেই। প্রতিবার দূরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। তা ওদের জন্য কি কিছুই করা যায় না মহারাজ? কিন্তু আজ বাদে কালকে শিবরাত্রি, এখন তো আর মন্দির বানানো সম্ভব নয়। না 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 না, তা কি করে সম্ভব? একি আর যেমন তেমন কাজ। তবে বললে যখন, তখন না হয় ভেবে চিন্তে পরের বছর একটা মন্দির বানাবো। ও মা, কৃষ্ণনগরে হবে শিবের মন্দির, সেখানে উপচে উপচে পড়বে ভিড়। এটা ভেবে তো এখন থেকেই আমার শরীরটা কেমন কেঁপে 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 উঠছে। তুমি তো সব সময় কাঁপছো, তোমার তো আর কাঁপুনির শেষ নেই। তবে এবার কি হবে মহারাজ? না মানে যদি মহিলাদের কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা যেত। তাহলে তো খুবই ভালো হতো। না না, ওদের কষ্টের কথাটাও তো আমাদের ভাবা দরকার। মহিলাদের খুব কষ্ট, হেঁটে হেঁটে কত না সময় নষ্ট। কিন্তু এখন আর কি ব্যবস্থাই বা করা যায়, আর কেই বা ব্যবস্থা করবে? হ্যাঁ, সময় তো খুবই অল্প। রাজ্যে প্রত্যেক বাড়ি থেকেই মহিলারা শিবের মাথায় জল ঢালতে যাবে। বলছিলাম যদি মন্ত্রী মশাই নিজে গিয়ে একবার। হ্যাঁ মন্ত্রী, তোমাকেই এই দায়িত্ব নিতে হবে। তোমার শ্বশুর বাড়ির পাশে যখন পুজো, তখন এই পুজোয় মহিলাদের সুযোগ সুবিধার ব্যাপারটা তোমাকেই যে দেখতে হবে মন্ত্রী। মেয়েকে প্যাকালটা তো আচ্ছা ফাঁসালো দেখছি। তবে আমিও দেখাচ্ছি এই ফাঁস কেটে কি করে বেরিয়ে আসা যায়। কি হলো? আবার সেই বিড়বিড় করছো? না মানে আমি বলছিলাম যে মহিলারা কষ্ট করে শিবের মাথায় জল ঢালতে যান বলেই তো শিবও খুশি হয়ে ওদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহারাজ। একদম খাঁটি কথা। কষ্ট না করলে কেষ্ট মানে ওই শিবের আশীর্বাদ পাবে কি করে? হ্যাঁ, মহিলারা ভক্তি দিয়েই কষ্টকে জয় করবে। তাই যেমন চলছে তেমনই চলতে দিন না মহারাজ। না, মনে হচ্ছে এত বলেও কাজের কাজ কিছুই হলো না। কিন্তু মহিলাদের যদি কোনো অসুবিধে হয়, না 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 না, মন্ত্রী যখন বলছে তবে তাই হোক। আপনি কিচ্ছু ভাববেন না। আরে বাবা, আমি তো পাশে থাকবই, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবো। হ্যাঁ, আর এই তালে কিছু কামিয়েও নেব। সত্যি মন্ত্রীমশাইয়ের ওপর ভরসাও করা যায়। এমন ভরসার লোক আর কজন আছেন? ওনার উপর ভরসা করে করেই তো পোশাকার ফর্সা হয়ে যাচ্ছে। না 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 না, মন্ত্রী যখন বলছে তবে তাই হোক। আপনি একদম চিন্তা করবেন না, আমি যখন আছি তখন সব সামলে দেব। মন্ত্রী তো নয় যেন সর্বঘটে কাঠালি কলা। তবে এর পেছনে আর কি খেলা আছে সেটাও একটু নেড়ে চেড়ে দেখতে হবে। চলো চলো তাড়াতাড়ি ধোয়াধুয়ি সেরে ফেলি, এখনো যে পুজোর কোনো জোগাড়ই করা হয়ে ওঠেনি। কখন যে করবো কে জানে। আরে বাবা, আমাদের কি আর একটা কাজ? ও সংসারে যেন কাজের আর শেষ নেই। তবে কাজ থাক আর নাই থাক, মাথার উপর মহাদেব আছেন, উনি সব সামলে দেবেন। আর সেই জন্যই তো কাল বাবার মাথায় জল ঢালতে হবে। বাবা খুশি হলে আমাদেরও সব দুঃখ কষ্ট দূর হবে। সে না হয় হবে, তবে জল ঢালতে তো যেতে হবে সেই দুঃখ রোজ দূরে। আহা, তা বলে কি আর জল ঢালতে যাবো না? এই দিনটার জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, তাই না? ঠিক বলেছো, শিবের মাথায় জল ঢালবো, সবাই উপোস করে থাকবো। তবে তো আমার ঘরে যে ভোলা মহেশ্বরটি আছেন, তিনিও শান্ত হবেন। কাজে কমের আর মতি আসবে গো। তা যা বলেছো। তবে একটা কথা ঠিকই বলেছো, আমাদের রাজ্যে শিব মন্দির অনেক দূর, তাই পায়ে হেঁটে যেতে একটু কষ্ট হয় বই কি। হ্যাঁ, হলেই বাকি, আমাদের কি আর অন্য কোনো উপায় আছে? আহা, যদি আমাদের গ্রামে একটা শিব মন্দির হতো তাহলে খুব ভালো হতো, বলো? বলি যদির কথা নদীতে মানে পুকুরে। তা গিন্নি হাতের কাজ চটপট সেরে ঘরে এসে গেরস্থালি সামলাও। পুকুর পাড়ে এসে দুটো মনের কথা বলবো তার জো আছে নাকি? এখানে বসে চোখ রাঙাচ্ছে। তুমি না হয় মনের কথা বলছো, কিন্তু আমার পেটের কথাটাও তো একটু ভাববে নাকি? এদিকে যে পেটে ছুঁচো লাফাচ্ছে। ও মা গো, তোমাকে যে দাবড়ে চলে গেল। যাও গো, শিব পূজা ছেড়ে গিয়ে তোমার মহাদেবের পেট পূজার ব্যবস্থা করো। যাক,
এসেছো তাহলে? আমি তো ভাবলাম বুঝি ধুতে ধুতেই বেলা পার করে দেবে। না এসে উপায় আছে? লোকজনের কাছে আমার মান সম্মান কিছু রাখলে না। সে কি গো, আমি আবার কি করলাম? না না, তুমি আবার কি করবে? করলাম তো আমি। কাজকর্ম শিখে তুলে দিয়ে বসে বসে গল্প করছি। ও কি জ্বালা, মিজাজ যেন একেবারে সপ্তমে চড়ে আছে। মেজাজ আমি দেখালাম না তুমি? হ্যাঁ, উনি যেন একাই খেটে খুঁটে এলেন আর আমি যেন পালঙ্কে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। হ্যাঁ, সে তুমি যাই খাও, এখন আমাকে কিছু খেতে দাও দেখি। গরম গরম ফুলকলুচি আর বেগুন ভাজা কতদিন যে পাতে পড়েনি গো। বলি এই সবে মাত্র পুকুর থেকে আসলাম আর আসতে না আসতেই ভয় না। এতদিন জানতাম পুকুর থেকে ডুব দিয়ে এলে মানুষ ঠান্ডা হয়, কিন্তু তুমি যে দেখছি গরম হয়ে আছো। গরম হবো না? বলি নিজেরটা ছাড়া তুমি আর কিছু বোঝো? নাও এবার ঠেলা সামলাও। কি আবার সামলাবে? তোমার মুহূর্ত আমার জানা আছে। তুমি কৃষ্ণনগরের রাজসভার সভাসদ। তা সভাসদ হয়ে কি কাজের কাজটা করলে তুমি শুনি? আহা চুপছো কেন? আরে কি হয়েছে সেটা বলবে তো নাকি? এত বড় রাজবাড়ি, এত বড় রাজপ্রাসাদ, আর রাজবাড়ির ধারে কাছে একটা শিব মন্দির নেই? আর শিবরাত্রির পুজো দিতে চলো, একবারে 2 ক্রোশ রাস্তা হেঁটে চলো। আরে বাবা, তোমাদের কষ্টের কথা ভেবে আমি কি মহারাজের কাছে দরবার করিনি ভেবেছো? খুব করেছো, করে একেবারে আমার মাথা কিনে নিয়েছো গো। এই যা মেজাজ দেখছি তাতে মনে হচ্ছে এক্ষুনি দানা পানি জুড়বে না। না না, গিন্নির কচকচানি শোনার থেকে পেটে কিল মেরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ঢের ভালো। ওরে বাবা, পেটে খিদে নিয়ে কি আর বেশি হাঁটাহাঁটি করা যায়? না না, ওই তো সামনেই ভোলা ময়রার দোকান। যাই মিষ্টি খেয়েই পেটটাকে শান্ত করি। কত রকমের মিষ্টি একেবারে থরে থরে সাজানো আছে। আহা আহা, কোনটা খাই আর কোনটা না খাই। তা কোনটা খাবে কিছু ঠিক করলে? না না, হ্যাঁ শোনো, এটা ওটা ছেড়ে দিয়ে না, তুমি না হয় কটা রসগোল্লাই দাও। নরম নরম রসগোল্লা খেয়েই না হয় গরম গরম খিদেটা সামলাই। কিন্তু ব্যাপার কি ভাই, তুমি জানো কেমন বেজার মুখে বসে আছো? হ্যাঁ, ওই মনটা যদি খিচড়ে থাকে তাহলে কি আর ওই মুখে হাসি থাকে? তা তো বটেই, তা তো বটেই, কিন্তু মেজাজের আবার 12টা বাজালে কি করে? আরে সকাল সকাল তো ওই গিন্নির সাথে একচোট অশান্তি হয়ে গেল। ও তাহলে শুধু আমি একা নয়, তুমিও একই জ্বালায় জ্বলছো। শিবের মাথায় কালকে ওই শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে যাবে, কিন্তু শিব মন্দির তো ওই 2 ক্রোশ দূরে। আচ্ছা আচ্ছা, তুমি বলো গোপাল, হ্যাঁ এতে আমার কি করার আছে? না না, তুমি আর কি করবে? তুমি কি আর শিব ঠাকুর হয়ে গাছের তলায় বসে পড়বে, না রাতারাতি মহারাজকে বলে মন্দির বানাবে? হ্যাঁ, আরে সেই জন্যেই তো এখানে বেজার মুখে বসে আছি। যখন আর কিছু করার নেই তখন তাই থাকো। আরে আরে, তোমার আবার কি হলো? চাষের কাজ ফেলে রেখে গালে হাত দিয়ে বসে পড়লে যে? চাষ আমার মাথায় উঠেছে। সে কি আবার কেমন কথা? একদম পরিষ্কার কথা। 2 ক্রোশ পথ হেঁটে গিন্নি শিবের মাথায় জল ঢালতে যাবে, তাই সকাল থেকে তার মেজাজ গরম হয়ে আছে। আর গিন্নির মেজাজ গরম হলে তুমি আর কি করে নরম থাকবে? সবই তো বুঝতে পারছো। ওহ, কি জ্বালায় যে পড়লাম। না, ঘরে ঘরে দেখছি কি অশান্তি। কোন দিকে যে যাই। সে তো আসছে, কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা চিন্তা করতে করতে আসছে। চল চল দেখি আমরা গোপাল দাদুর চিন্তাটা একটু কমাতে পারি কিনা। আমাদের সঙ্গে একটু খেললেই দাদুর মেজাজ আবার ঠিক হয়ে যাবে। দেখবি দাদু তখন আবার আমাদের গল্প বলবে। কি রে, তোরা আবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুলতানি করছিস? কি আবার করব, কি খেলবো সেটাই ভাবছি। কিন্তু তুমি কি ভাবছো বলো তো? আমি এখন শুধু শিব ঠাকুরের কথাই ভাবছি রে। ওই এক শিব ঠাকুর আমার নাওয়া খাওয়া মাথায় তুলেছে। কালকেই তো শিবরাত্রি, তুমি কি শিব পুজো করবে? করলে কিন্তু বেশ মজা হবে, সবাই মিলে খুব আনন্দ করব। তবে শুনেছি মন্ত্রী মশাই নাকি বেশ জাঁকজমক করে ওনার শ্বশুর বাড়িতে শিবের পুজো করেন। দাদু তুমিও করো না দাদু, একটা শিব পুজো করো না দাদু। সেটা খারাপ বলিসনি, কিন্তু এ কি আর মুখের কথা? তবে মন্ত্রী মশাইয়ের কথাই যখন বললি, তখন এক কাজ কর, শোন কানে কানে একটা কথা বলি তোদের।
আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে। এখন আমাকে কখন নিয়ে যাবে সেটা বলো দেখি। আরে বাবা, যাবে যাবে, যাবার সময় কি আর পেরিয়ে যাচ্ছে? না না, আমার যে আর তর্স হয়েছে না। ও কতদিন পরে বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাওয়া হবে, আবার শিবের মাথায় জল ঢালা হবে। যাকে বলে রথ দেখা আর কলা বেচা একেবারে একসাথেই হবে। সবই যখন জানো তখন শুধু শুধু সময় নষ্ট করছো কেন? আহা, তোমার যেমন যাওয়ার তাড়া আছে, আমারও তো তেমনই মনে আশা আছে নাকি? তুমি আমার মনে মনে কি ভাবছো? হ্যাঁ, আহা, বুঝলে না, সবাই শিবের মাথায় জল ঢালতে আসবে, আর সেই মৌকায় আমি বেশ কায়দা করে ফায়দা তুলবো। বুঝেছি, সব প্রসাদ একাই নেবে। এই তো, আমার সঙ্গে থেকে থেকে না তোমার বুদ্ধিটাও কেমন খুলে গেছে। তবে ভাবনা চিন্তায় যে একটু ভুল হয়ে গেল গিন্নি। আবার কি ভুল হলো? শুধু প্রসাদ নয়, শিবের ভক্তরা বাবার জন্য যেসব ভেট নিয়ে আসবে সেগুলো আমি বস্তাবন্দি করব। তোমার মনে মনে এত কিছু আছে, সে আমি কি করে জানবো? তা জেনে যখন গেলে তখন কয়েকটা বস্তা নিয়ে নাও সঙ্গে। এক্ষুনি নিয়ে নিচ্ছি, এক্ষুনি। তুমি কিচ্ছু ভেবো না। না না না, আমি তো এখন শুধু ভাবছি কাল আমি কি কি গেঁড়াবো। কিরে, সব শুনলি তো? এবার বুঝলি তো গোপাল দাদু কেন আমাদের এখানে নজর রাখতে বলেছিল? তাহলে চল আমরা এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব জানাই। ও, তাহলে এই ব্যাপার। এই জন্যই মন্ত্রী মশাইয়ের অত ফুর্তি। হ্যাঁ, মন্ত্রী নয়, উনি তো ষড়যন্ত্রী। ঠাকুরের নাম করে নিজের বস্তা ভাড়ার মতলব করছেন। গোপাল দাদু, তুমি এসব শুনে চুপ করে বসে থাকবে? না না, চুপচাপ বসে না থেকে টুকটাক কিছু করতে হবে। মা তো বলে ঠাকুর সব জায়গায় আছে, তবে ঠাকুরকে পুজো করতে সেই অত দূরেই যেতে হবে। আমার মা তো বলে মানুষের মধ্যেই নাকি ভগবান আছেন। তবুও সবাই অত দূরে জল ঢালতে যাবে, ওখানে গেলে কি হবে? কি আবার হবে? লাভের লাভ তো মন্ত্রী মশাইয়েরই হবে। না 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 না, এমন কিছু করতে হবে যাতে মন্ত্রীর লাভের গুড় পিঁপড়েতে চাটবে। আর তোরা এখন বাড়ি যা। কাল সকালে উঠে অতখানি পথ পেরিয়ে পুজো দিতে যাব। আমার চোখে ঘুম নেই, আর ওনাকে দেখো এমন দিব্যি নাক দেখে ঘুমোচ্ছে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি। মা, এ কি হলো গো তোমার? মাঝরাতে উঠে এমন লাফাচ্ছ কেন? পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি শিব পেয়েছি, বলে বাবার দেখা পেয়েছি আমি। এ কি আবল তাবল বকছো গো তুমি? হ্যাঁ, বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল নয় গিন্নি, পাগল নয়। মহাদেব আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। এ আবার কি? বলে তুমি শান্ত হয়ে একটু বুঝিয়ে বলবে আমায়? হ্যাঁ, আমাদের রাজ্যের খুব কাছেই সাক্ষাৎ ভোলে বাবা আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মহাদেব আমার স্বপ্নে এসে আমাকে সেই জায়গার সন্ধান দিয়েছেন গিন্নি। বলো কি? শিব ঠাকুর তোমার স্বপ্নে এসেছেন? তাহলে চলো আমাকে তার কাছে নিয়ে চলো। হ্যাঁ, শুধু তুমি কেন, তোমার মতো আর যারা বাবার ভক্তরা আছে সবাই যাবে। বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। জয় শিব ঠাকুরের জয়। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আরে শুনলি না, গোপাল দাদা স্বপ্নে শিব ঠাকুরকে দেখেছেন। আরে তাহলে কি আমরাও তো দেখা পাবো? আরে সবাই ওর পিছু পিছু এসো গো, পিছু পিছু। ও যখন বলছে তখন আমরাও ঠিক শিবের দেখা পাবো গো, শিবের দেখা পাবো। এত রাতে জলা জঙ্গল পেয়ে কত দূরে যে যেতে হবে কে জানে। না, গোপালের পাল্লায় পড়ে শেষে না আবার নতুন কোনো বিপদ হয়। ওই তো, ওই 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 বেলগাছের তলায় বাবা আছেন। কোথায় গো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না গো। আরে বাবা, দেখো দেখো, একটু ভক্তি ভরে মন থেকে বাবাকে ডেকে দেখো। আরে আরে, তাই তো তাই তো, ওই তো কি যেন একটা পড়ে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই তো ওই তো একটা শিলা মূর্তি, ওই শিলাকেই আমরা শিব অজ্ঞানে পুজো করব। জয় ঠাকুর, জয় ঠাকুর। হ্যাঁ ঠিক বলেছো, শিব ঠাকুর তো বেল গাছের তলাতেই থাকেন। না বাবা আমাদের সবার মনের কথা শুনেছেন। আমাদের যাতে কষ্ট না হয় তাই উনি নিজেই আমাদের কাছে এসেছেন। জয় ঠাকুর, জয় ঠাকুর। তাহলে সবাই মিলে বলো, জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু। হর হর শিব শম্ভুর জয়। জয় শিব মহাদেব, জয় শিব শম্ভুর জয়। শিবের জয়। ওই 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 তো পণ্ডিত মশাইও এসে গেছেন। যাক বাবা, এবার আর ওই 2 ক্রোশ পথ হেঁটে যেতে হবে না। আসুন আসুন পণ্ডিত মশাই, আপনি এবার নিজে হাতে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করুন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তোমরা যখন সবাই ওই শিলাখণ্ডকে শিব বলে বিশ্বাস করেছো, তখন আমিও এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি। আজ আমরা এখানে শিবরাত্রির পুজো করবো গো। আমাদের সব জোগাড় করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করবে বই কি, সেই জন্যই তো এত সব আয়োজন। ওং সর্বমঙ্গল। হ্যাঁ হ্যাঁ, মন্ত্র যেন বন্ধ না হয়। ভক্তি ভরে পুজো করলে শিব এই বেলতলাতেই নেমে আসবেন। সেই জন্যই তো আমরা আয়োজনের কোনো ত্রুটি করিনি। হ্যাঁ, আমি তো মহারাজকেও খবর দিয়ে দিয়েছি, মহারাজও এক্ষুনি এলেন বলে। কি গো, এতক্ষণে তো ভক্তের ঢল নেমে যাওয়ার কথা গো, কিন্তু কই এখনো তো তেমন কেউ এলো না। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। না না, মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। গোলই হোক আর চৌকোই হোক, এখন এই বস্তাগুলোর কি হবে? ধুর, রাখো তো তোমার বস্তা। না না, মনে হচ্ছে ওই বেটে গোপালই কোনো কলকাঠি নেড়েছে। সবই যখন বুঝতে পারছো তখন এখানে বসে না থেকে একটু গতরটা নাড়িয়ে দেখো না, কোথায় কি হয়েছে। ঠিক বলেছো, আমি এক্ষুনি গিয়ে দেখি কৃষ্ণনগরে কোথায় কি হচ্ছে। ও এইভাবে শুদ্ধ মনে ভক্তি ভরে শিব পুজো দেখে আমার মনটাও শান্তিতে ভরে গেল। হবেই তো মহারাজ, মনের শান্তিই তো আসল শান্তি। ভালোই হলো, হ্যাঁ ভালোই হলো। ওই মহিলাদের কষ্ট আর ক্লান্তিও লাঘব হলো। হ্যাঁ, এর জন্যই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তবে মহারাজ এখানেই কিন্তু একটা মন্দির বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। এ কি, এখানে পুজো? না মানে এটা কেমন হলো? না হবার কি আছে মন্ত্রী মশাই, হলেই হয়। তা বলে কোথাও কিছু নেই, এই বেলতলায় শিব পুজো হয়? শিব ঠাকুর এখানে এলো কোথা থেকে শুনে? হ্যাঁ হ্যাঁ, তবে এই একটা প্রশ্ন কিন্তু আমার মনেও অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। না না, ঘুরছে যখন তখন না হয় থামিয়ে দেবার ব্যবস্থা করছি। বলো তো গোপাল, এই শিব ঠাকুরের রহস্যটা কি? তাহলে গোড়া থেকেই বলি। কাল যখন জানলাম ঘরে ঘরে মা বোনেরা ওই 2 ক্রোশ পথ হেঁটে জল ঢালতে যাবে কষ্ট করে, আর এটাও জানলাম যে মন্ত্রী মশাই ফাঁক তালে নিজের ট্যাঁকে ভরবেন সেই সুযোগে, তখনই কি হলো গোপাল? তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আমি নদীর পাড় থেকে একটা শিলা নিয়ে আসি, আর সেই শিলা লুকিয়ে এই জঙ্গলে বেলগাছের নিচে এনে রাখি। দেখেছেন মহারাজ, গোপাল কেমন সবার মাথায় টুপি পরিয়ে পুজোর নামে ক্ষমতাবাজি করছে। ভাওতা নয়, ভাওতা নয়, ঈশ্বর সর্বভূতে অবস্থিত, তাই দূরে যাওয়ার কোনো দরকার নেই। মন্দির মানেই মন দ্বার, তাই মনের দরজা খুললেই সর্বভূতে ঈশ্বর দেখতে পাবেন মহারাজ। ঠিক বলেছ গোপাল, ঈশ্বর সর্বত্র, সেটা পাথর হোক বা নুড়ি কাঁকো, যাই হোক না কেন, জয় বোম ভোলে। গোপালের বক্তব্য যথার্থ। আর আমি যখন বিশুদ্ধ উপাচারে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করেছি, তখন এখানে পুজো করতে কোনো দোষ নেই। জয় মহাদেবের জয়। এইখানেই এবার থেকে পুজো হবে, আমরা আর কেউ কোথাও যাব না। একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তবে এসো আমরা সবাই প্রতিজ্ঞা করি, এবার থেকে শুধু শিলাখণ্ড নয়, এতেই আমরা ভক্তি ভরে শিব পুজো করব সবাই। তারপর হবে সকল রাজ্যবাসীর জন্য ভুরি ভোজন। একদম ঠিক বলেছেন
মহারাজ, জয় শিব শম্ভু। এটাই তো আসল পুজো মহারাজ। প্রথমে শিব পুজো, তারপর জীব মানে ওই জীব পুজো। জয় বাবা ভোলেনাথ। শুনতে পাচ্ছি বই কি। বলছি জানো, আমার মায়ের শরীর না খুব খারাপ। কে বললো? বলবে আবার কে? তাহলে জানলে কি করে? স্বপ্ন দেখলাম যে। ও, স্বপ্নে দেখলে তোমার মায়ের শরীর খুব খারাপ? হ্যাঁ গো, হ্যাঁ খুব খারাপ। বিছানার সঙ্গে যেন মিশে গেছে, আর শুয়ে শুয়ে খক 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 করে কাশছে গো। না, আমায় কি করতে হবে? তুমি আর কি করবে? হ্যাঁ, এই চলো না কটা দিনের জন্য একবার আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। না, ওসব বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমি যেতে পারবো না, গেলেই অনেক খরচা। কি বললে? গেলেই খরচ? তা খরচের ভয় কি শ্বশুর বাড়ির পাটটাই তুলে দেবে? বলি, কবে শেষ গেছো বলো তো? মনে নেই। তাহলে দেখেছো তো, এতদিন আগে গেছো যে মনে করতেই পারছো না। আর আমার মায়ের মেয়ে হয়েও বছরের পর বছর তার মুখটা অবধি দেখতে পাইনি। কি কপাল আমার। এই দেখো গিন্নি, কথা নেই বার্তা নেই, হঠাৎ এমন ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদো না তো। জানো না, অন্যের কান্না আমি একেবারে সহ্য করতে পারি না। ঠিক আছে, বাপের বাড়ি নিয়ে চলো, তাহলে আর কাঁদবো না। কি গো, নিয়ে যাবে তো? কথা দিতে পারছি না। মহারাজ যদি ছুটি দেন তাহলে না হয় ভাবনা চিন্তা করে দেখতে পারি। তাহলে আর বসে আছো কেন? এই যাও, এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ছুটির কথাটা পেড়ে ফেলো। যাও শিগগির যাও। মহারাজ হয়তো এখন বাগানে পায়চারি করছেন, এই সময়তে ছুটির কথা বলা ভালো। কিন্তু বাজার? ও, আমি চালে ডালে বসিয়ে দেব, তুমি ওঠো তো, ওঠো। কি মজা, বাজার খরচ বেঁচে গেল। যাই তাহলে। হ্যাঁ, যাও। আরে গোপাল এখন এদিক দিয়ে কোথায় যাচ্ছে? এদিকে তো রাজপ্রাসাদ, রাজসভা বসতে তো অনেক দেরি। তাহলে কি মহারাজের বাগানের দিকে চলেছে? না, একটু দেখতে হচ্ছে। প্রাতঃপ্রণাম মহারাজ। আরে গোপাল যে, বলো বলো, কি খবর? আগে মহারাজ, আপনার বৌমার হঠাৎ করে কি হয়েছে? শরীর খারাপ? না, শরীর খারাপ নয়, তবে মায়ের জন্য মনটা বড্ড খারাপ। কেন? মায়ের জন্য মন খারাপ কেন? আসলে বহুদিন মাকে চোখের দেখা দেখেনি তো, তাই। ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুমি নিয়ে যাওনি। না গোপাল, খুব অন্যায় করছো তুমি। কি করব বলুন, যাওয়া আসা নিয়ে তো 5-7 দিনের ধাক্কা। তাহলেও যাবে? এখন আপনার মেজাজ ফুরফুরে, তাই এ কথা বলছেন। ওদিকে ছুটি চাইলে তো দেন না। কি বললে? ছুটি চাইলে দি না? ঠিক আছে, দিলাম ছুটি, ঘুরিয়ে আনো বৌমাকে। কিন্তু বুঝতে পেরেছি, এক্ষুনি বলবে তো যে হাতে টাকা করি নেই। ঠিক আছে, যা খরচা হবে ফিরে এসে নিয়ে নিও। মহারাজের জয় হোক। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো, কদিনের জন্য ভালো করে শ্বশুর বাড়ি ঘুরে এসো। গোপাল এলো আর নিজের সুবিধে আদায় করে নিয়ে চলে গেল, আর আমি চাইলেই মহারাজের 1000 রকমের টাল বাহানা। ঠিক আছে, আজই একটা হেস্ত নেস্ত করবো আমি। প্রণাম মহারাজ। কি ব্যাপার, তুমি আবার কি চাও? মহারাজ, সংসার যে আর চলে না। কেন? আগে এই সামান্য বেতনে। কি বললে? তোমার বেতন সামান্য? তুমি তো এই রাজ্যেরই মন্ত্রী, তাই সকলের থেকে তুমি অনেক বেশি বেতন পাও। কিন্তু আসলে তুমি না বড্ড লোভী, তাই এত বেতন পেও তাকে সামান্য বলো। আর আমার মনে হয় এই জন্যই ছুতোয় নাতায় তুমি রাজকোষের টাকাও চুরি করো। কি বলছেন মহারাজ, আমি চোর? তা নয় তো কি, এর আগে ওই সব দুষ্কর্ম করতে গিয়ে কতবার তুমি ধরা পড়েছো বলো তো? না, আমি মানে এর পরও তুমি নিজেকে সাধু পুরুষ বলবে? ভালো কথায় মনে হচ্ছে চিঁড়ে ভিজবে না, তাই একটু মেজাজ দেখিয়ে কথা বলতে হবে।
ঠিক আছে, আমি না হয় সাধু পুরুষ নই, কিন্তু আপনি কি? মানে আপনি তো আসলে একটা একচক্ষু মন্ত্রী, জিভে লাগাম দাও। তুমি ভুলে যাচ্ছ যে কাকে কি বলছো। আমি ভালো করেই জানি কাকে বলছি আর কেন বলছি। মহারাজ, আমার বেলায় আপনি যতটা নির্দয়, গোপালের বেলায় আপনি ঠিক ততটাই সদয়। কিন্তু কেন? কারণ গোপাল সৎ আর বুদ্ধিমান। শুধু তার বুদ্ধির জোরেই আমি আর আমার এই কৃষ্ণনগর বহুবার বহু বিপদ থেকে বেঁচে গেছে। তাই নাকি? ঠিক আছে, আপনি তাহলে আপনার ওই সাক্ষী গোপালকে নিয়েই থাকুন। আমি আর আপনার চাকরি করব না। কি বলছো কি? চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেব। হয় আমার বেতন বাড়ান, আমার হাতে আরো ক্ষমতা দিন, না হলে আজ থেকে আমি আর আপনার মন্ত্রী নই। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মন্ত্রী? এ আপনি যা ইচ্ছে ভাবতে পারেন, এবার আপনি বলুন কি করবেন। তাহলে আমার কথাটাও শুনে রাখো। এই মুহূর্ত থেকে তোমার মতো মন্ত্রীর আমার আর প্রয়োজন নেই। তুমি এখন আসতে পারো। ঠিক আছে মহারাজ কৃষ্ণচন্দ্র, দেখো এবার তোমার কি অবস্থা করি। গোপাল এখন বাড়ি থাকবে না, আর এই সুযোগে তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়ে আমি হব এই রাজ্যের রাজা। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? নাও নাও নাও, পুটলি পোটলা সব বেঁধে ফেলো। উমা, তাহলে আমি বাপের বাড়ি যাবো বুঝি? শুধু যাবে নয়, 2-4 দিন থাকতেও পারবে। মহারাজ ছুটি মঞ্জুর করেছেন। তাই নাকি? কি গো, একটু আগে কি বলেছিলাম? সকালবেলায় বাগানে পায়চারি করার সময় মহারাজের মন মেজাজ ভালো থাকে। কি আমার কথা মিলল তো? যা বলেছো, শুধু মিলল নয়, একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। এই শোনো, এতদিন বাদে বাপের বাড়ি যাচ্ছি, খালি হাতে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ, এ বলেছে খালি হাতে যাব? তুমি যা যা নিয়ে যেতে চাইবে এই 2 হাত ভর্তি করে তাই তাই নিয়ে যাব। উড়ি বাবারে বাবারে বাবা, কিপটে বুড়ো রাজ হলো কি? এত দরাজ হাত! সবই আমার এই প্রাণেশ্বরীকে খুশি করার জন্যে গিন্নি। তুমি তো আর জানো না, খরচাপাতি মহারাজ দিয়ে দেবেন বলেছেন। এখন কবে যাবে সেটা বলো। আজ বিকেলে কেনাকাটাগুলো সেরে ফেলে কাল সকাল সকাল না হয় বেরিয়ে পড়বো। আমি তাহলে চট করে গরুর গাড়ি বলে আসি। কি বলছেন? কি মন্ত্রী চাকরি ছেড়ে দিল? হ্যাঁ, তবে একদিক থেকে মনে হয় ভালোই হলো। কেননা ওই যে কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তা ওর চাকরি ছাড়ার কারণ? কারণ তো একটাই, গোপালের ওপর হিংসে। বলে কিনা আমি এক চোখো গোপালকে নাকি বেশি ভালোবাসি। তা তুই আর গোপাল কি সমান? চাল কুমড়ো আর চালটা কি এক? যাকে যাক, ওর মতো বজ্জাত গেছে, ভালোই হয়েছে। এখন তো আপনাকে তাহলে অন্য মন্ত্রীর সন্ধান দেখতে হয়। হ্যাঁ, সে তো দেখতেই হবে। গোপাল ফিরে আসুক, ওর সঙ্গে আলোচনা করেই না হয় কিছু একটা স্থির করা যাবে। চাকরি তো ছেড়ে দিয়ে এলে, এখন কি করবে কিছু স্থির করলে? এতে আবার স্থির করার কি আছে? হ্যাঁ, ছিলাম মন্ত্রী, হব রাজা। মানে? কাল আমি নবাবের কাছে যাচ্ছি। বাবা, এমন একটা মতলব বের করেছি না, নবাবের সাহায্য নিয়ে ওই কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে নামিয়ে আমি হব এই রাজ্যের রাজা। কিন্তু গোপাল? ও গোপাল, গোপাল আর গোপাল। শোনো, গোপাল এখন এখানে নেই। সে ফিরে আসার আগেই না সব কিছু পাল্টে দিতে হবে। বলি, বুঝলে কিছু? না গো, কিচ্ছু বুঝলাম না। তাহলে আর বুঝে দরকার নেই, শুধু জেনে রাখো কদিনের মধ্যেই তুমি হবে কৃষ্ণনগরের মহারানী। হ্যাঁ।
হ্যাঁ গো গিন্নি, এতদিন পরে তো শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই বুড়ো জামাইটা আগের মতো খাতির যত্ন পাবে তো? পাবে পাবে, খুব পাবে, খুব। শাশুড়ির কাছে জামাই আবার বুড়ো হয় নাকি? একবার গিয়েই দেখো না, খাইয়ে খাইয়ে আমার মা তোমাকে একেবারে পাগল করে ছাড়বে। না 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 না, খাওয়ানোটাই শুধু থাক, পাগল করাটা বাদ যাক। বুঝলেন জাহাপনা, মহারাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ না করা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। শান্তি কি আর আমার মনেও আছে, কিন্তু কি করবো বলো, ওই গোপাল যতদিন কৃষ্ণচন্দ্রের সহায় ততদিন তো কিছুই করা যাবে না বলে মনে হয়। কতবারই তো মাথা খেলিয়ে কত রকমের মতলব বের করা হয়, কিন্তু ওই গোপালের বুদ্ধিতে তো প্রতিবারই আমাদের হাড়ির হাল হয়ে যায়। ভেতরে আসতে পারি নবাব বাহাদুর? আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো 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 এসো, ভেতরে এসো, বলো বলো, এই কৃষ্ণনগরের কি খবর? কৃষ্ণনগরের খবর আমি বলতে পারবো না হুজুর। কেন কৃষ্ণনগরের খবর বলতে পারবে না কেন? কারণ ওই বাজে রাজ্যের মন্ত্রীর পদ আমি ছেড়ে দিয়েছি জাহাপানা। বলো কি, মন্ত্রীর চাকরি থেকে ইস্তফা দিয়েছো? কিন্তু কেন? সে অনেক কথা হুজুর। মহারাজ এখন উঠতে বসতে সকলের সামনে আমায় অপমান করে, বারবার বলা সত্ত্বেও বেতন বাড়াতে চায় না। বুঝতে পেরেছি, গোপালের বেলায় আঁটিসুটি আর মন্ত্রীর বেলায় দাঁত কপাটি, তাই তো? একেবারে ঠিক কথা বলেছেন উজির সাহেব। ঠিক কথা বলি বলেই তো আমি হচ্ছি নবাব সাহেবের পেয়ারে উজির। কি জাহাপানা, ঠিক কথা বললাম না? চাকরি তো ছেড়ে দিয়েছো, তা এখন কি করবে? সুযোগ পেলে আপনার সেবা করব। নবাবের সেবা করা মানে কিন্তু যেন তেন প্রকারেণ কৃষ্ণচন্দ্রকে জব্দ করা। শুধু জব্দ করা নয় উজির সাহেব, বুদ্ধি করে ওর কাছ থেকে চিরকালের মতো কৃষ্ণনগর কেড়ে নেওয়া। খুব তো কেড়ে নেবো বলছো, তো তেমন কোনো জুৎসই বুদ্ধি আছে কি তোমার মাথায়? আছে হুজুর, আর সে মতলব আমি করেই এসেছি। শুধু কি? আপনাকে শুধু কথা দিতে হবে যে কৃষ্ণনগর কেড়ে নিতে পারলে আপনি আমায় ওখানকার রাজা করে দেবেন। সে তো দেওয়াই যেতে পারে, কিন্তু মনে রেখো ওখানে গোপাল আছে। গোপাল ছিল, কিন্তু এই মুহূর্তে নেই, কারণ সে কদিনের জন্য বউকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। গোপাল নেই? বহুত খুব, বহুত খুব। তাহলে তো যা করার তা এই কদিনের মধ্যেই করে ফেলতে হবে। ঠিক আছে, আগে তোমার মতলবটা শোনা যাক। সাবাস মন্ত্রী সাবাস, খুব খুব মজবুত বুদ্ধি। শুধু নিমন্ত্রণের চিঠিটা এমন করে লিখবেন যাতে আমি যে এখানে এসেছি সেটা যেমন কৃষ্ণচন্দ্র জানবে না, তেমনি গোপালও যে নেই সেটাও যেন আপনি জানেন না। আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এসব প্যাঁচের চিঠি লিখতে না আমি একেবারে ওস্তাদ। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ সভা শুরুর আগেই একটা অত্যন্ত গুরুতর বিষয় তোমাদের জানিয়ে রাখি। কি গুরুতর বিষয় মহারাজ? মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে। মানে? হ্যাঁ, চাকরি ছেড়ে চলে গেছে। এ বাবা, এ কি রকম ভীমরতি! চাকরি ছেড়ে হবে কি গতি? সে আমি কি করে বলবো, তবে ওর মতো মন্ত্রী থাকাও যা, না থাকাও তাই। বাদ দাও ওর কথা। প্রণাম মহারাজ কৃষ্ণচন্দ্র। আরে দূত, কি খবর? নবাব বাহাদুর আপনাকে এক জরুরি পত্র পাঠিয়েছেন। আমাকে পত্র? কই দেখি। আমি তাহলে এখন আসছি মহারাজ। সেনাপতি, পড়ো তো। মহারাজ কৃষ্ণচন্দ্র, আগামী সোমবার গোপাল আর মন্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদে আসতে হবে তোমায়। এখানে তোমাদের খাওয়ার আর থাকার বন্দোবস্ত করা হয়েছে। আশা করি আমার নিমন্ত্রণ রক্ষা করতে তুমি আসবে। এ তো খুব ভালো খবর মহারাজ। কিন্তু গোপাল আর মন্ত্রী তো এখন নেই, আপনাকে তাহলে তো একাই যেতে হবে মহারাজ। সে তো যেতে হবেই, নবাবের নিমন্ত্রণ বলে কথা। তবে একটা কথা। কি কথা মহারাজ?
আর চিঠি থেকে অন্তত একটা ব্যাপার পরিষ্কার হওয়া গেল যে মন্ত্রীর চাকরি ছেড়ে দেওয়ার খবরটা এখনো নবাবের কানে যায়নি। উমা, যায়নি এখনো নবাবের কানে। মন্ত্রী এবার বুঝবে কত চাল কত ধানে। কি গো, খুব তো শুয়ে শুয়ে আয়েশ করে ঢেকুর তুলছো, হ্যাঁ? বারে ঢেকুর তুলবো না বাবা, কি খাওয়া কি খাওয়া, সকালে পোলাও তো রাতে কালিয়া। বাহ! তাহলে শ্বশুর বাড়ি এসে খুশি তো? হ্যাঁ, খুব খুশি। এমন খাতির যত্ন পেলে এবার থেকে মাঝে মধ্যেই চলে আসতে হবে দেখছি। আসবেই তো বাবা, যখন খুশি তখনই চলে আসবে। সে তো আসবোই মা, কিন্তু এবার তো আমাদের যাবার অনুমতি দিতে হবে। কবে যাবে? অনুমতি পেলে কালই। ইনি রাজবাড়ি এসে গেল। আমি প্যাড়ার হাঁড়িটা নিয়ে এখানেই নেমে যাচ্ছি। তুমি বাড়ি চলে যাও। টাটকা প্যাড়া পেলে মহারাজ খুব খুশি হবেন। ঠিক আছে। এই গাড়োয়ান, গাড়ি থামাও। মহারাজ, মহারাজ। মহারাজ তো মুর্শিদাবাদ গেছেন। হঠাৎ করে মুর্শিদাবাদ কেন? নবাবের নিমন্ত্রণ রক্ষা করতে। নবাব পত্র দিয়ে তোমাকে আর মন্ত্রীকেও যেতে বলেছিলেন, কিন্তু তুমি ছিলে না, আর মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে। সে কি, মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে? সে এখন কোথায়? তা জানি না। মন্ত্রী চাকরি ছাড়লো আর নবাবের নিমন্ত্রণ এলো। এদিকে মন্ত্রীও নেই না, দুয়ে দুয়ে কেমন চার মনে হচ্ছে। রানীমা, আপনি এই প্যাড়ার হাড়িটা ধরুন, আমি আসছি। কোথায় যাচ্ছ? মুর্শিদাবাদ। আপনি কি বলছেন জাহাপনা? জাহাপনা ঠিক কথাই বলছেন। আপনি কি ভেবেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর আপনাকে শুধু মধু নিমন্ত্রণ করে খেতে ডেকেছেন? শোনো কৃষ্ণচন্দ্র, আমার লোক তোমাকে ঠিক 3টে প্রশ্ন করবে। তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে সসম্মানে কৃষ্ণনগরে ফিরে যেতে পারবে, আর উত্তর দিতে না পারলে তোমার সিংহাসন কেড়ে নিয়ে আমি তোমাকে বন্দি করব। আপনার সাথে এখন গোপালও নেই, কি করবেন কৃষ্ণচন্দ্র? ঠিক আছে, শুরু করুন প্রশ্ন। এসো তো প্রশ্নকর্তা। কি মন্ত্রী তুমি? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্নে হারিয়ে কৃষ্ণনগরে ওই সিংহাসনে বসবো যে। নবাব বাহাদুরের সেই রকমই ইচ্ছে, বুঝেছ? বেঈমান। আমার প্রথম প্রশ্ন, মামার গায়ে সতেক জামা, বলুন এর উত্তর কি হবে? মানে মামার গায়ে? কি পারলেন না তো? কি করে পারবেন, এখন তো গোপালও নেই। হ্যাঁ, নেই, তবে এসে গেছে। আর উত্তরটা হলো পেঁয়াজ। আরে কি আবাদ, পেঁয়াজ? হ্যাঁ নবাব বাহাদুর, যে পেঁয়াজ খায় সেই পেঁয়াজ। খোলা ছাড়ালেই একটার পর একটা জামা বেরিয়ে আসে। নিন, বাকি প্রশ্নগুলো করে ফেলুন। আম নয়, জাম নয়, গাছে নাই ধরে, তবু লোকজন তাকে ফল মনে করে। কর্মফল। আরে আরে গোপাল তো সব টকাটক বলে দিচ্ছে। এই মন্ত্রী, আরো শক্ত কিছু প্রশ্ন করো। ঠিক আছে, এবার এমন প্রশ্ন করব না গোপাল একেবারে শুয়ে পড়বে। এক থালা সুপারি গনে কোন ব্যাপারে? আকাশের তারা। যা, গোপাল তো এটাও পেরে গেল। তার মানে 3টে প্রশ্নই খতম। এবার কি হবে? কি আর হবে?
আপনার শর্ত অনুযায়ী মহারাজ সসম্মানে কৃষ্ণনগরে ফিরে যাবেন। তাহলে আমার কি হবে জাহাপনা? তোর কি হবে? তোর গর্দান নেব আমি, আহম্মক। তোর মোটা বুদ্ধির জন্য আজ আবার আমি কৃষ্ণচন্দ্রের কাছে হেরে গেলাম। উজির, উজির, আমার তলোয়ারটা নিয়ে এসো। ওরে বাবা, তাহলে আমি যে মরে যাব। হুজুর, ক্ষমা করে দিন। কবে নেই। ওকে ওকে আমার হাতে ছেড়ে দিন জাহাপনা। কৃষ্ণনগর নিয়ে গিয়ে ওর ব্যবস্থা আমি করব। ঘোড়ার সাথে তাল মিলিয়ে আর আর ছুটতে পারছি না যে। ওরে বাবা, ও মা, ও মা, ও বাবা। আম নয় জাম নয় গাছে নাহি ধরে, তবু লোকে তাকে ফল মনে করে। উত্তরটা কি হবে ষড়যন্ত্রী মশাই? উত্তর দিতে পারলে শাস্তি না হয় খানিক কম হবে। কর্মফল, কর্মফল, কর্মফল। সেটাই যে আপনি এখন ভোগ করছেন। কি ঠিক বললাম তো? কি ভাই, তোমার এই পটল তো সকাল সকালই পটল তুলেছে। আর কি করবো বলো তো গোপাল দাদা, দিনকাল তো খুব খারাপ। বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো। ঠিক আছে, বেছে বেছে একশের আধমরা পটল দাও দেখি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো, মরা পটলের চেয়ে আধমরা ভালো। তা কত দাম হলো গোপাল দাদা গো? মাত্র 2 টাকা। হ্যাঁ, সে কি এই টেসে যাওয়া পটল 2 টাকা? না না, অত দাম দিতে পারবো না, 1 টাকা দিচ্ছি। কি আর বলবো বলো, সকাল সকাল বউনি হয়নি তো। দাও দাও, 1 টাকাই দাও। বাবা, এত মুখ সিটকানোর কি আছে? এই পটলের বউনি কত সকাল আগে হয়ে গেছে সে তো বুঝতেই পারছি। নে নে, ন্যাপলা গুলটে টেপা পুচকে তাড়াতাড়ি হাত চালা। আরে অত তাড়া কিসের রে পুঁটি? আমাদের হাত কি যন্ত্র নাকি? উফ, কি ভারী ভারী পাতা। আরে তারা কি আমি এমনি দিচ্ছি? একটু পরে গোপাল দাদু কাজ দেখতে চলে আসবে। এই তো পুটি, প্রায় হয়ে এসেছে। এই তো আমাদের কাজ তাহলে মোটামুটি শেষ। কিরে বদমাশের দল, কাজ কত দূর? আমাদের একদম বদমাশ বলবে না বলে দিচ্ছি। ওরে, সে তো তোদের ভালোবেসে বলি রে। যাই হোক, চাঁচর সাজানো তো অনেকটাই হয়ে গেছে দেখছি। হ্যাঁ দাদু, আর কয়েকটা পাতা জুড়ে দিলেই চাঁচড় বানানো শেষ। ঠিক আছে, শোন, তোরা চটপট হাতের কাজটা শেষ করে ফেল। আর হ্যাঁ, বিকেল বেলা সবাই চলে আসবে কিন্তু, রাজসভার সবাই আসবে। সেসব নিয়ে একদম চিন্তা করো না গোপাল দাদু, আমরা দায়িত্ব জ্ঞানে ভরপুর। ঠিক আছে, আরে তোরাই তো আমার ভরসা রে। আমরা না থাকলে না সবকিছুই ফর্সা। দেখেছো? উহ, দেখেছো দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়িতে ফেরার নাম নেই। উহ, এদিকে এদিকে আমি ওনার জন্য ভাত বেড়ে বসে আছি। গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে। ওই 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 এতক্ষণে ওনার আসার সময় হলো। হ্যাঁ, আরে বাবা, এবারে রাজবাড়িতে নেড়া পোড়া, হোলি খেলার সব দায়িত্বই তো আমার ঘাড়ে। ঠিক আছে ঠিক আছে, তোমার কত কাজ সে আমি খুব ভালো করে জানি গো। ওই তো একটু আগে পুটির মায়ের কাছে শুনলাম তুমি ওদের বলেছো নেড়া পোড়া করার জন্য চাঁচড় সাজাতে। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? ওরা বেচারা ছোট ছোট ছেলে পুলেরা খাচ্ছে আর তুমি বলছো তোমার কত কাজ। আরে এই তো ওদের বয়স, এখন খাটবে না তো কখন খাটবে? আমি ছোটবেলায় তো একাই খাটাখাটনি করতাম, আমার বন্ধুদের কোনো কাজে হাতই দিতে হতো না। এত খাটতে যে তার ফল তোমার ভুঁড়িতেই প্রকাশ পাচ্ছে গো। ওই গো রানী, আহা চলো, এই দেখো আর কত দেরি করবে বলো তো? রাজবাড়ির মাঠে এতক্ষণে তো সবাই চলে এসেছে। আরে দাঁড়ান দাঁড়ান, এই তো হয়ে গেছে হয়ে গেছে। রানী, যাচ্ছি তো নেড়া পোড়া দেখতে, এমন সাজছ মনে হচ্ছে যেন নতুন বউ দেখতে যাব। চলুন চলুন। চলো 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 চলো। বাহ গোপাল, চাঁচড় তো দেখছি প্রস্তুত। তুমি বেশ দায়িত্ব সহকারে কাজ করেছো মনে হচ্ছে।
এই সবই মহারাজ আপনার আশীর্বাদ আর আমার ছোট ছোট নাতি নাতনিদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। তা সবাইকে দেখছি, কিন্তু মন্ত্রীকে তো দেখছি না। মন্ত্রী মশাই এখনো এসে পৌঁছয়নি মহারাজ। কাজে আসতেও এত দেরি? প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি এক্ষুনি মন্ত্রীকে ধরে নিয়ে এসো, আর যদি না আসতে চায় তাহলে বেঁধে নিয়ে আসবে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আমার মনে হয় আপনি যেহেতু হোলি উৎসবের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছেন, তাই মন্ত্রী মশাইয়ের অভিমান হয়েছে। ওসব মান অভিমান আমি কিছুই বুঝি না। সবাই মিলে একসাথে এবার আমরা হোলি উৎসব উদযাপন করব। মন্ত্রী মশাই, এ তো আপনি মারাত্মক পরিকল্পনা করেছেন। যা, এবার চটপট বেরিয়ে পড়, যেটা আনতে বলেছি ঝটপট নিয়ে আয়। এ কি, প্রহরী আবার আমার বাড়ির দিকে আসছে কেন? চলুন মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে রাজবাড়ির মাঠে ডাকছেন। একটু পরেই ন্যাড়া পোড়া শুরু হবে। না না না, ওসব ন্যাড়া পড়ায় আমি যাব না। মহারাজের আদেশ, আপনি না আসতে চাইলে আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে। কি মুশকিল। চলো চলো চলো, ঢং দেখে আর পারি না। এই যে মহারাজ, মন্ত্রী মশাইকে নিয়ে এসেছি, ওনাকে বাঁধতে হয়নি। কি ব্যাপার মন্ত্রী, তুমি শুভ অনুষ্ঠানে আসনি কেন? এসে কি হবে মহারাজ, আপনার কাছে তো গোপালই সবকিছু। গোপালকেই যখন রাজবাড়ির হোলি খেলার দায়িত্ব দিয়েছেন, তাহলে ন্যাড়া পোড়ার অনুষ্ঠানে গোপালই থাকুক। আমার এসে কি লাভ? না 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 না, লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই মন্ত্রী। গোপাল দায়িত্ব নিয়ে ন্যাড়া পোড়া করার ব্যবস্থা করেছে, সেটা আমার আদেশ ছিল। আর এখন তোমার এবং সকল রাজসভাসদের কর্তব্য সেই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা। ব্যাস, এদিকে মন্ত্রী মশাই হিংসার আগুনে জ্বলছে, আর ওদিকে নেড়া পোড়ায় আগুন দেওয়া শুরু হবে। নিন মহারাজ, আপনি চাঁচড়ে অগ্নি প্রদান করুন। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তাহলে এবার শুধু হোলি খেলার পালা। আমরা সবাই একসাথে রাজবাড়ির মাঠে হোলি খেলবো। আচ্ছা গোপাল, আজকে তো আমাদের ন্যাড়া পোড়া হয়ে গেল, তা কালকে হোলি খেলার আয়োজন কত দূর? সব আয়োজন করা হয়ে গেছে রানীমা। রং আবির সব কিছু কিনে রাজবাড়িতে গুছিয়ে রেখেছি, শুধু কালকে সকালবেলা পুজোর পরে খেলা শুরু হওয়ার অপেক্ষা। বাহ গোপাল, বাহ বাহ বাহ। আচ্ছা শোনো, তুমি একবার সন্ধেবেলা আমার কাছে আসবে। কালকে দোল খেলার পরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, সেই নিয়ে একটু আলোচনা করব আর কি। আচ্ছা মহারাজ। এই রং খেলায় সবার মনে রাখার মতো রং খেলা হবে। বাবা, আমি হলাম মন্ত্রী, সব বিপদের শিরোমণি আমি ষড়যন্ত্রী। গোপাল আলু, ও গোপাল আলু, কিরে বল গুলটে, এবারে তো আমাদের জন্য রং কিনে দিলে না দাদু? আবিরও তো কিনে দিলে না দাদু। ওরে, এবারে তো আমাদের রাজবাড়ির মাঠেই রং খেলা হবে, তাই সব রং একসাথে কিনেছি। আচ্ছা দাদু, তাহলে আমরা কখন রং খেলবো? কালকে সকাল সকাল আমাদের রাজবাড়ির মাঠে চলে আসিস, ওখানেই সবাই মিলে রং খেলা হবে। আচ্ছা দাদু। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? আরে আসছে আসছে। মন্ত্রী মশাই, দেখে যান দেখে যান, আপনার কথা মতো মক্ষম জিনিস নিয়ে এসেছি। ওরে ওরে, তোরা তো আমার রত্ন রে, রত্ন। এবার কিছু টাকা দিয়ে করুন আমাদের যত্ন। সে তো দেবই। শোন, তার আগে তোদের দুজনকে আরো কাজ করতে হবে। কি কাজ বলুন? টাকা পয়সা হাতে পেলে আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। তোরা দুজনে আজ রাতে এ তো জব্বর পরিকল্পনা, খুব ভালো। এই নে তোদের অগ্রিম বকশিস। কাজ মিটে গেলে তোরা আরো পাবি। না না না, এখন চটপট কাজে লেগে পড়। আর হ্যাঁ, দুজনেই একটু ভোল বদল করে যাবি,
যাতে কেউ চিনতে না পারে। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই। কিরে গুলটে, পড়াশোনার নাম গন্ধ নেই, বই খুলে রেখে এদিক ওদিক তাকাচ্ছিস? রাত পেরোলে হোলি খেলা, আর এখন কি আর পড়ায় মন বসে মা? কে কেউ আছে নাকি? এই সন্ধেবেলায় এখন আবার কে আছে? আমি রাজবাড়ি থেকে এসেছি। এই মহারাজ পাঠিয়েছেন। ও বলুন। এর মধ্যে রং আছে। কালকে সকালে রাজবাড়ির মাঠে এই রং দিয়েই হোলি খেলবেন, কেমন? এই নে গুলটে, ধর। এটা কি মা? রাজবাড়ি থেকে রং পাঠিয়েছে হোলি খেলার জন্য। কই দেখি দেখি। ওই গো গিন্নি, দাও দাও, খেতে দাও। ওই এতক্ষণে আসার সময় হলো? আরে মহারাজের সাথে কথা বলছিলাম। না, খাওয়া দাওয়াটাও তো রাজবাড়িতে সেরে আসতে পারতে গো। সেটাও হবে গিন্নি, তবে কালকে রাজবাড়িতে দুপুরবেলা জমিয়ে ভুঁড়ি ভোজ, সবার নেমন্তন্ন। দাও দাও, তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি। ওরে থাম থাম, কানা থামা, কানা থামা। গোপাল দাদা, ও গোপাল দাদা। এখন আমার কে এলো? আমি গো গোপাল দাদা, গুলটের মা। ওহো, বলো বলো, কি হয়েছে এত রাতে হঠাৎ? আর বলো না গোপাল দাদা, রাজবাড়ি থেকে যে রং পাঠিয়েছে সেটা মেখে গুলটে কালো ভূত হয়ে গেছে। কত সাবান ঘষলাম, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না গোপাল দাদা। কোথায় গুলটে? এই তো পাশে। মা, কোথায় গুলটে? অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না। এই তো দাদু, আমি এখানে। এ তো মহা মুশকিলের কথা। দেখো না গোপাল দাদা, কি বলবো, একজন রাজবাড়ি থেকে এসে রং দিয়ে গেল, সেটা মাখার পর এই অবস্থা। কত ধুলাম ঘষলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না গোপাল দাদা। কখন রাজবাড়ি থেকে লোক এসে রং দিয়ে গেল? এই তো ঘন্টাখানেক আগে। এই দেখো দেখো দেখো, আমাকেও তো রং দিয়ে গেছে, বলেছে কালকে হোলি খেলতে। হ্যাঁ, সে কি? ঘন্টাখানেক আগে তো আমি রাজবাড়িতেই ছিলাম, কেউ তো আসেওনি যায়ওনি। তাছাড়া আমি নিজে দায়িত্ব নিয়ে এবারে রং আবির কিনেছি, লাল, নীল, হলুদ, সবুজ, আর সব রাজবাড়িতেই রেখে এসেছি। তাহলে এরকম কালো রং কোথা থেকে এলো? কে দিয়ে গেল? এই মুখে চাদর চাপা ছিল, বুঝতেই তো পারলাম না কে। তাহলে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র আছে। মন্ত্রীমশাই আমার উপরে আজকে বিকেলে অনেক হিংসা করছিল। হিসেবটা কোথাও একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। গুলটের কি হবে গোপাল দাদা? তুমি একটা কিছু করো। আচ্ছা, আমি কি করব বলো তো? শোনো, তুমি একটা কাজ করো গুলটের মা, তুমি আর আমার গিন্নি লোকের বাড়িতে কি চুপি চুপি বলে এসো এই সর্বনেশে কালো রং যেন কেউ ব্যবহার না করে, আর সব রং যেন আমাকে দিয়ে যায়। যা খেলা কালকে সকালে রাজবাড়ির মাঠে হবে, আমি সব রং নিয়ে যাব। আচ্ছা গোপাল দাদা। আর শোনো গিন্নি, সবাই আজকের এই কালো রং পাওয়ার ব্যাপারটা একদম চেপে রাখবে, বুঝলে? আর গুলটাকে রেখে যাও, আমি ওকে বিজ্ঞানীর বাড়িতে নিয়ে যাব, দেখি বিজ্ঞানী কোনোভাবে গুলটের মুখের রং তুলতে পারে কিনা। চল গুলটে। কি বিজ্ঞানী, কি করছো? কে? ও গোপাল, এসো এসো, এই একটা আধুনিক পিচকিরি বানানোর চেষ্টা করছি। তা এত রাতের বেলায় হঠাৎ আমার কাছে? একটা রঙিন সমস্যা নিয়ে এসেছি বিজ্ঞানী। হ্যাঁ, রঙিন সমস্যা? তোমার আবার কি সমস্যা হলো? সমস্যাটা আমার না বিজ্ঞানী, সমস্যাটা গুলটের। গুলটেকে তো নিয়ে আসতে পারতে। নিয়ে এসেছি তো। এই তো আমি এখানে। একে গুলটের একই অবস্থা, পুরোপুরি কালো ভূত বলে মনে হচ্ছে তো। আমাদের বাড়িতে একটা লোক এসে রং দিয়ে যায়, বলে রাজবাড়ি থেকে এসেছে। তারপর আমি ওই রংটা একটু মেখে দেখি, কিন্তু এখন রঙই উঠছে না।
রং উঠছে না। ওর মা সাবান দিয়ে ভালো করে তোলার চেষ্টা করেছে, তবুও উঠছে না। দাঁড়া দাঁড়া দেখছি। হুম, এ তো কোনো সাধারণ রং নয় গোপাল, এ তো এক ধরনের রাসায়নিক। হ্যাঁ, এই 1 বছর লেগে যাবে এই রং তুলতে। আমার মুখে রংটা তুলে দিন না। দেখো না বিজ্ঞানী, তুমি কিছু করে রংটা তুলে দিতে পারো কিনা। ঠিক আছে গোপাল, তুমি গুলটেকে রেখে যাও, আমি বিপরীত রাসায়নিক দিয়ে রং তুলে দেবো। কিন্তু তার জন্যে অনেক সময় লাগবে। সে তুমি তোমার সময় নাও বিজ্ঞানী, আমি গুলটেকে তোমার কাছে রেখে গেলাম, তুমি রং তুলতে থাকো, আর আমিও কালকে এই রঙের মালিককে হাতে নাতে ধরবো। শোনো বিজ্ঞানী, তুমি তোমার কাজ করো, আমাকে এখন সব রাজসভাসদদের সাথে একটা বিশেষ পরিকল্পনা করতে হবে। আমি চললাম। হ্যাঁ, আচ্ছা গোপাল এসো। গুলটে এদিকে আয়, এদিকে আয়। গোপাল, ও গোপাল, গোপাল। এই তো, আরে গুলটে, তুই তো একদম পরিষ্কার হয়ে গেছিস। কালকে সারা রাত ধরে পরিষ্কার করেছি। এই রাসায়নিক রং তো হাটে বাজারে পাওয়া যায় না, তাহলে কে দিল? যে দিয়েছে সে বলেছে রাজবাড়ি থেকে রং দিয়ে পাঠিয়েছি, কিন্তু রাজবাড়িতে আমি আগেই রং মজুত করে রেখেছি, তাও লাল, নীল, হলুদ, সবুজ। তাহলে কালো রঙের কেরামতিটা কে দেখালো? সে তো আমার সন্দেহের তীর একজনের দিকেই যাচ্ছে। কার দিকে গোপাল? আজকে রাজবাড়ির মাঠে চলুন, তখনই প্রমাণ হবে আমার সন্দেহ ঠিক না ভুল। চলো তাহলে, আর দেরি কেন, এখনই বেরিয়ে পড়ি। দাঁড়ান, আগে এই বিশেষ কালো রংটা নিয়ে আসি। এই তো সবাই এসে গেছো। হ্যাঁ, এবার তাহলে রং খেলা শুরু হোক। এ কি, তোমরা কেউ তো দেখছি রং আনুনি? গোপালকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে গোপালই রং নিয়ে আসবে। আমি এসে গেছি মহারাজ, আর সাথে করে রংও নিয়ে এসেছি। তাহলে আর দেরি কেন গোপাল, প্রথমে মহারাজ আর রানীমাকে রং দেয়া হোক, তারপর আমরা সবাই খেলা শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি চাই মন্ত্রী মশাই সবার প্রথমে মহারাজকে রং দিক, তারপরে আমরা সবাই রং দেব। কেন? আমি কেন? যেহেতু মন্ত্রী রাজার পরে সবচেয়ে সম্মানীয় পদ ধারণ করেন, তাই কি আমি ঠিক বলছি তো সভাসদগণ? হ্যাঁ, ঠিক ঠিক। এই নিন মন্ত্রী মশাই রং। এই মরেছে, এ তো ওই রাসায়নিক রং। এটা মহারাজের গায়ে দিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমি রং দেব না, আমি রং দেব না। কেন মন্ত্রী, কি সমস্যা? না মহারাজ, এই রং আমি আপনার গায়ে দিতে পারবো না। কেন মন্ত্রী মশাই, সমস্যা কোথায়? না, মানে সমস্যা নেই, মানে গোপাল, তুমি ওই রং মন্ত্রী মশাইয়ের গায়ে ঢেলে দাও। না, খবরদার খবরদার গোপাল। আপনারা সবাই মন্ত্রী মশাইকে পাকড়ে ধরুন। এই গোপাল, এই গোপাল, না 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 না, খুব খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবেন মহারাজ। মন্ত্রী মশাই, এবার বলে ফেলুন তো, রাজ্যবাসীর বাড়িতে এই রাসায়নিক রং কে পাঠিয়েছে? নইলে এক্ষুনি ঢেলে দেবো আপনার গায়ে এই রং। রাসায়নিক রং? বলে ফেলুন মন্ত্রী মশাই। ব্যাস, তাহলে তো এবার আপনাকে দিয়েই খেলা শুরু হবে। গোপাল, গোপাল, সরে যাও, সরে যাও বলছি। আমার গায়ে রং উঠবে না। কি গোপাল, এটা তুমি মন্ত্রীর গায়ে কি রং ঢাললে? মহারাজ, এটা এক রাসায়নিক কালো রং,
যেটা মন্ত্রীমশাই কালকে রাতে সবার ঘরে ঘরে পাঠিয়েছে আর বলেছে রাজবাড়ি থেকে পাঠানো হচ্ছে। সে কি? হ্যাঁ মহারাজ, এই রং যে একবার মাখবে তার শরীরে সারাদিন ধরে সাবান দিয়ে ঘষলেও রং উঠবে না। কি বিজ্ঞানী? হ্যাঁ মহারাজ, গোপাল একদম ঠিক কথা বলেছে। কালকে রাতে গুলটেকে সাথে করে নিয়ে এসেছিল, তারপর সারা রাত ধরে চেষ্টা করে গুলটের শরীর থেকে এই নিকৃষ্ট মানের রাসায়নিক রং তুলতে সক্ষম হই। হ্যাঁ, এ খুবই ভয়ানক কালো রং মহারাজ। হ্যাঁ প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি মন্ত্রীকে গাছের সাথে বেঁধে ফেলো, যাতে এই কালো রং মন্ত্রীর গায়ে আরো শুকিয়ে যায়। মহারাজ, আমার কিছু বলার আছে। আর কি বলা বাকি আছে বলো তো মন্ত্রী? আপনি আমাকে শাস্তি দিচ্ছেন সেসব মাথা পেতে নিচ্ছি, কিন্তু এছাড়াও আরো দুজনের এই শাস্তি প্রাপ্য। কার কার কার? বটা আর ঘটা। আমি রাসায়নিক রং আনিয়েছিলাম আর তারপর বাড়ি বাড়ি পাঠাই রং দিয়ে আসার জন্যে। ছি 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 ছি, মন্ত্রী, আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে শুলে চড়াই। না মহারাজ, শুভ দিনে ছুঁচো মেরে হাত গন্ধ করবেন না। আপনি বরং বাকি দোষীদেরকেও ধরে নিয়ে আসার ব্যবস্থা করুন। হ্যাঁ প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তোমরাও সদল বলে যাও, আর যেখান থেকে পারো বটা ঘটাকে ধরে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। দূর দূর, মন্ত্রী মশাই আমাদেরকে দিয়ে খাটাবেন, আবার দোষের ভাগীদারও আমাদেরকেই হতে হবে। ওই দেখুন মহারাজ, দুই মহারথী চলে এসেছেন। প্রহরী, ওদের তিনজনকে একসাথে বেঁধে ফেলো, সব শেষে ওদের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছেড়ে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। না 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 না, কোনো ছাড়াছাড়ি নেই। অপরাধ যখন করেছো, অপরাধের শাস্তি পেতেই হবে। ভুল হয়ে গেছে। ব্যাস, এবার সব বিপদ কেটে গেছে। এবার তাহলে আসল রং খেলা শুরু হোক। হ্যাঁ, শুরু যে হবে, সব রং আনতে হবে তো। সব মহারাজ রাজবাড়িতে ভাড়ার ঘরে সঞ্চিত করা আছে। যাও প্রহরী, যাও, ভাড়ার ঘর থেকে রং নিয়ে এসো। বলো মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। একটা বিশেষ ঘোষণা, আজ দুপুরে তোমাদের সকলের মধ্যাহ্ন ভোজনে রাজবাড়িতে নিমন্ত্রণ। ভাই কি এমন মহা কাজ আছে আজ? সে আমি বলতে পারবো না, তবে মহারাজ সকলকে ঠিক সময়ে রাজসভায় হাজির থাকতে বলেছেন। আমি চললাম গিন্নি। দুর্গা 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 দুর্গা। সকলেই এসে গেছো দেখছি। এখন গোপাল এলেই আলোচনা শুরু করা যেতে পারে। গোপাল এলেই নয় মহারাজ, আপনার গোপাল এসেই গেছে। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে তো এবার আলোচনা শুরু করা যেতেই পারে। হ্যাঁ মহারাজ, শুরু করুন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কদিন বাদেই তো দোল পূর্ণিমা। হ্যাঁ মহারাজ, ঠিক 5 দিন বাদে। বুঝলে, আমার বড় ইচ্ছে যে এবারে দোল পূর্ণিমাটা একটু অন্যভাবে উদযাপন করা। মানে তোমরা সকলে সস্ত্রী ওই দিন রাজবাড়িতে আসবে, সকলে একসঙ্গে রং টং খেলা যাবে, তারপর প্রসাদের খিচুড়ি খাওয়া। তোমরা রাজি তো? আমরা তো রাজি, কিন্তু আমাদের ঘরণীরা কি রং মাখতে রাজি হবে? রাজি হবে না মানে? রাজি না হলে বুঝিয়ে সুঝিয়ে তাদের রাজি করাতে হবে। এই সভাকবি, রাজি করাতে পারবে তো? আমার সঙ্গে করে আরি আমার বউ চলে গেছে বাপের বাড়ি। কি কথাই শোনালি, বউ চলে গেছে বাপের বাড়ি? কেন কেন? বউয়ের সাথে ঝগড়া হয় কেন? কি করব মহারাজ, সে যে বড় অবুঝ। থাক থাক, আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। রাজবৈদ্য, আগে আগে সে যে ওই বাতের ব্যথায় বড্ড কাহিল। হ্যাঁ কি বললে? বুদ্ধির বউ বাতের ব্যথায় কাহিল? এই তুমি কেমন বৈদ্য হে? নিজের বউয়ের বাতের ব্যথা সারাতে পারো না? কি করব মহারাজ,
আসলে বড্ড ওই পুরানো ব্যথা তো, মানে আমার বিয়েরও ওই আগে থেকে। গরমকালে একটু ভালো থাকলেও শীতকালে বড় কাহিল হয়ে পড়ে। বাতের ব্যথা খুবই বেদনাদায়ক। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, ব্যথা ব্যথা কত ব্যথা। তাহলে আর কি করা যাবে, মাঝখান থেকে দুটো বউ বাদ পড়লো। দুটো নয় মহারাজ, দুটো নয়, তিনটে। মানে আমার বউকেও বাদের খাতায় ধরে রাখতে হবে। আগামীকাল সেও দোল পূর্ণিমা উপলক্ষে বাপের বাড়ি চলে যাচ্ছে। ওখানেও তো খুব বড় করে দোল উৎসব হয় কিনা। মানে বাবা বাবা বাবা, এ তো এক এক করে অনেক বই বাদ পড়েছে। তা সেনাপতি, তোমার ইয়ে মানে হ্যাঁ আমি তাকে বোঝাবার চেষ্টা করব মহারাজ, নিশ্চয়ই করব। কিন্তু সে যে বড্ড লাজুক মহারাজ, ওই টপ করে ওই ঘরের বাইরে বেরোতেই চায় না। কি করি বলুন? তার মানে ধরে রাখতে হবে সেও বাদ। বাকি রইল গোপালের বউ, মন্ত্রীর বউ আর তোমাদের মহারানী। ঠিক আছে, মানে এই তিনজনকে নিয়েই দোল খেলা হবে। সেরেছে, আমার গিন্নি তো কোনোদিনই রং মাখতে চায় না। কি গোপাল, আরে বিড়বিড় করে কি বলছো? না মানে কিছুই বলছি না মহারাজ। আর কিছু বললেও আমি কিন্তু শুনছি। মোদ্দা কথা, তোমার আর মন্ত্রীর বউকে ওই দিন আমি রাজবাড়িতে দেখতে চাই, ব্যাস। না, ও তুমি যতই বলো না কেন, এতদিন যখন রং মাখিনি তখন এবার ও রং মাখতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ, কেন রং মাখতে পারবে না কেন? পারবো না তো পারবো না, ব্যাস। বলি যখন অল্প বয়স ছিল, যখন আমার ছিপ ছিপে চেহারা ছিল, তখন তো কোনোদিন রং মাখাতে চাওনি। কি করব, আসলে তখন যে রঙের বড্ড দাম ছিল আর রোজগারও ছিল খুব কম। এখন বুঝি রঙের দাম কমে গেছে? না মানে রঙের দাম না কমলেও রোজগার তো কিছু বেড়েছে। আর সব থেকে বড় কথা হলো রং কিনতে তো আর পয়সা লাগছে না, সব খরচ তো মহারাজের। তাহলে তুমি গিয়ে রং মেখে এসো, আমাকে আর এর মধ্যে টেনো না। হ্যাঁ, আহা, সামান্য রং মাখা নিয়ে এত চড়ছো কেন বলো তো? মনে রাখবে, এটা মহারাজের আদেশ। তুমি মহারাজের কাছে চাকরি করো, তাই মহারাজের আদেশ মানতে তুমি বাধ্য। আমি কিন্তু বাধ্য নই। হ্যাঁ, যাচ্ছিলে এতে দেখছি। আচ্ছা গো, গো হলে গো। তবে একবার যখন রং খেলবো না বলেছি, তখন মরে গেলেও খেলবো না। আরে তুমি রং খেলতে না গেলে আমার যে চাকরি থাকবে না। গেলে যাবে, তাতে আমার কি? এতদিন তো শুনে এসেছি নারী হলো সহনশীল, বুঝতার। কিন্তু তুমি তো দেখছি একেবারে উল্টো। হ্যাঁ, আমি উল্টো। আমি হলাম সেই নারী যার আরেক নাম শক্তি। বুঝতে পেরেছি, তুমি শক্তি হলে আমি হলাম সহ্য শক্তি। তবে রে, হ্যাঁ, ওরে বাবা, শক্তি যে আবার রুদ্র শক্তি হয়ে মারতে আসছে। কি বলছো কি রানী, তুমি রং খেলবে না? না, খেলবো না। গতবার রং খেলে সারা গায়ে এরকম ঘামাচির মতো কি সব বেরিয়েছিল। সে গতবার বেরিয়েছিল বলে এবারেও যে বেরোবে তার কোনো কথা আছে না। ওসব কথা জেনে আমার কাজ নেই। মোদ্দা কথা, এবার আমি রং খেলবো না। এই দেখো, এইদিকে গোপাল আর মন্ত্রীর বউ তোমার সঙ্গে রং খেলতে আসবে। তা তুমি যদি না খেলো, সেটা কি ভালো দেখাবে? আমাকে না জিজ্ঞেস করে আপনি ওদের আসতে বললেন কেন? তা তুমি যে খেলবে না সেটা আমি কি করে বুঝবো? তা এখন বুঝলেন তো, ওদের বারণ করে দিন। ও সব আমি পারবো না। আমি হলাম এ রাজ্যের রাজা, কথার খেলাপ করা আমার মানায় না। ভদ্রলোকের এক কথা, ব্যাস। তাহলে যা পারেন তাই করুন। তোমার সাহস তো কম নয়, আমার মুখের ওপর জুম করে না করে দিলে। হ্যাঁ, করে দিলাম। কারণ দোলের দিন ভূতের মতো রং মাখতে কোনো দিন আমার ভালো লাগে না। গো, সারা গা জুড়ে শুধু লাল বাঁদুরের রং। দুদিন ধরে ঘষে সেই রং তুলু। এই শোনো, অত হ্যাপা আমার পোষাবে না। হ্যাঁ, কি বলছো কি? রানীমা রং খেলবে, আর তার থেকেও বড় কথা, গোপাল যদি তার বউকে নিয়ে হাজির হয় তাহলে তো গোপালের কাছে আমি হেরে যাব। এই তো তুমি উঠতে বসতে খেতে শুতে গোপালের কাছে হেরে বসে থাকো। নতুন করে আরেকবার হারলে ক্ষতি কি? কি আবার আমার মুখের উপর এত বড় কথা বললে? দেখো দেখো, এরকম অবাধ্যতা করলে না, আমি কিন্তু তোমাকে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো। সে তুমি যা ইচ্ছে করতে পারো,
এ তো দেখছি ভবি ভোলবার নয়। হ্যাঁ, কি করি এখন? মহারাজকে গিয়ে কি বলবো? হ্যাঁ, গিন্নির যা মেজাজ দেখলাম, তাতে তাকে দিয়ে রং খেলানোর থেকে বাঘের দুধ দুয়ে নিয়ে আসা অনেক সহজ দেখছি। দূর দূর, ভালো লাগে না। যাই, এখন মহারাজকে গিয়ে বলে আসি যে আমার গিন্নি রং খেলবে না। আমি নিজেই দোল খেলার কথা ঘোষণা করলাম, আর এখন রানী যদি সত্যি সত্যি রং খেলতে না চায়, তাহলে তো সকলের সামনে আমার মুখটা পুড়ে যাবে। ওহ, কি যে করি এখন, কি করে কথাটা সকলকে বলি? প্রণাম মহারাজ। মহারাজকে যেন খুব চিন্তিত দেখছি। কিছু কি হয়েছে মহারাজ? হয়েছে তোমার মাথা আর আমার মুন্ডু। আপনার মাথা আর আমার মুন্ডু? কথাটা আমার মাথায় ঠিক ঢুকলো না মহারাজ। কাছে এসো বলছি। শোনো গোপাল, এদিকে তো মহা সমস্যা শুরু হয়ে গেছে। কি সমস্যা মহারাজ? আরে, বড় মুখ করে তোমাদের বললাম যে এবার রাজবাড়িতে ধুমধাম করে রং খেলা হবে, কিন্তু এদিকে তোমাদের রানীমা রং খেলবেন না বলে যে গো ধরে বসে আছেন। কেন আবার? গতবার রং খেলে তার সারা গায়ে নাকি বিজবিজে ঘামাচির মতো কি সব বেরিয়েছিল। এখন তিনি না খেললে তোমাদের কাছে আমি মুখ দেখাই কি করে বলো তো? তাহলে আমার এখানে আসার আসল কারণটা বলেই ফেলি মহারাজ। আমার গিন্নিও সাফ জানিয়ে দিয়েছে যে রং খেলবে না। তাহলে কি হবে? মন্ত্রীর বউ যদি রং খেলতে আসে, তাহলে তো মন্ত্রীর সামনে আমাদের দুজনের মুখ পুড়ে একেবারে কালো হয়ে যাবে। আর ওই পশ্চাৎ মন্ত্রী চারিদিকে বলে বেড়াবে যে আমাদের বউয়েরা নাকি আমাদের কথাই শোনে না। আমার বউও কোনো কথা শুনতে চাইছে না মহারাজ। সে কোনোভাবেই গায়ে রং মাখবে না। বাবা, এই তো দেখছি সব শেয়ালের একরা। ঠিক আছে, ব্যাপারটা তাহলে আমার উপর ছেড়ে দিন। দেখবেন দোলের দিন সব শিয়ালই এক গামলায় রং মেখে হাবুডুবু খাবে। এটা কি করে সম্ভব? একটু মাথা খেলিয়ে চিন্তা ভাবনা করে নিলে এই গোপাল ভাঁড়ের কাছে সবই সম্ভব। কিন্তু হাতে তো মাত্র কয়েকটা দিন। ও নিয়ে কোনো চিন্তা করবেন না। মাথা খেলাবো একদিন, কাজ করব একদিন, আর তারপর জোরদার হোলি। আচ্ছা দাদু, আমাদের কি জন্য এখানে ডেকে পাঠালে বলো তো? আরে বলছি বেশ কাজের মতো কাজ আছে তোদের জন্য। আর সব কাজ যদি ঠিকঠাক করতে পারিস, তাহলে দোলের দিন বিকেলবেলা তোদের সকলকে পেট ভরে ভোলা ময়রার দোকানের গরম গরম রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবো। ওরে বাস, রসগোল্লা আর মাখা সন্দেশ! বলো কি করতে হবে? তোর সেই গুলতিটা সঙ্গে আছে? আছে বই কি, এই দেখো না, দেখো। তাহলে গুলতি মেরে গাছ থেকে একটা বাতাবি লেবু পেড়ে দেখা দেখি। এ তো আমার বাঁ হাতের খেল গো। ওরে বাবা, হাতের নিশানা নিখুঁত হলেও একেবারে আমার মাথার টাকের উপর ফেললি যে। তোমার মাথায় লাগেনি তো দাদু? না, বাতাবি লেবু নরম বলে খুব একটা জোরে লাগেনি বুঝলি। কিন্তু ওটা যদি বাতাবি লেবু না হয়ে বেল হতো, তাহলে আমার এই কেশিন টেকো বেল মাথাটার যে কি অবস্থা হতো কে জানে। শোন গুলটে, শোন, দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে। তবে কি করতে হবে পরে বলে দেবো তোকে। হ্যাঁ, এবার আমায় বলো কি করতে হবে আমায়। আচ্ছা, বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে পারবি? এমন ভাবে হাঁটতে হবে যে শাড়ির খসখসানির শব্দটাও যেন না পাওয়া যায়। কেন পারবো না? খুব পারবো। তাহলে হেঁটে দেখা দেখি। বাহ, খুব ভালো। ঠিক আছে, দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে। আরে, ওদের তো তোমার কাজে লাগবে বলছো, কিন্তু আমি? তুই চট করে গাছে উঠে দেখা দেখি কেমন চড়তে পারিস। আচ্ছা, এই দেখো। আরে দাঁড়া, মুখের কথা খসাতে না খসাতেই তো গাছে উঠে পড়লি। এই জল ভর্তি বালতিটা কে নিয়ে যাবে? কিন্তু দাদু, বালতি নিয়ে কিভাবে উঠবো? হ্যাঁ, একটা দড়ি নিয়ে আয় চট করে। এই নাও দাদু। এবার বালতির হাতলের সাথে দড়িটার এক প্রান্ত বাঁধ, আর আরেকটা প্রান্ত কোমরে বেঁধে গাছে উঠে পড়। এবার আস্তে আস্তে দড়ি দিয়ে বালতিটা টেনে তোল। দাদু, তোমার কি বুদ্ধি! শোন,
দোলের দিন সকাল সকাল তোরা সকলেই বাতাবি লেবু গাছতলায় এসে দাঁড়াবি। কি কি করতে হবে সব বলে দেবো তোদের। দাদু আজ হবে নাকি অল্প অল্প করে রসগোল্লা আর মাখা সন্দেশ, ওই কাজের বায়না আর কি। দারুণ বলেছিস, কাজের বায়না। চল তাহলে, তবে যাবার পথে ট্যাপার পুঁচকে কেউ ডেকে নেব, বুঝলি? দোলের দিন ওদেরও কাজে লাগবে আমার। ওদিকের খবর কিছু শুনেছেন? কি খবর ভাই? একেবারে ঘোড়ার মুখের খবর। তবে আমার মুখের খবর থুড়ি থুড়ি, ওই ঘোড়ার মুখের খবরটা আবার 5 কণ করবেন না যেন। আরে না না, কাউকে বলবো না। তুমি তুমি নিশ্চিন্তে বলো দেখি। শুনছি রানীমা, গোপালের বউ আর মন্ত্রীমশাইয়ের স্ত্রী তো রং খেলতেই চাইছেন না। তাই নাকি? তাহলে তো মহারাজের স্বাদের দোল খেলা তো এবার লাটে উঠবে। বেশ হবে, খুব ভালো হবে। আমার বউ আড়ি করে বাপের বাড়ি চলে গেছে বলে মহারাজ আমায় 2-4 কথা শুনিয়েছিলেন। চুপ চুপ, আর কোনো কথা নয়, গোপাল আসছে। আমাকে দেখে এমন চুপ করে গেল কেন? তার মানে বেটারা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে কালকের দোল নিয়ে আলোচনা করছে। এই যে গোপাল, কোথায় যাচ্ছ? রাজবাড়ি। কেন ভাই? রাবড়ি খাবো বলে। ওমা, রাবড়ি? তো মহারাজ তো আমাদের বললেন না। রাস্তায় দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করলে কি আর রাবড়ি খাওয়ার নেমন্তন্ন পাওয়া যায়? আমি চলি। ওরে বাবা, কি দেমাক! আরে গোপাল, আজ বাদে কাল দোল, তা বৌদির খেলার ব্যাপারে কি ব্যবস্থা করলে? এদিকে বলে কিনা চিন্তায় চিন্তায় আমার মাথার মধ্যেটা কেমন দপদপ দপদপ করছে। কোনো চিন্তা করবেন না মহারাজ, এমন ব্যবস্থা করে রেখেছি না যে কাল সকলে দৌড়ে দৌড়ে রং খেলতে আসবে। হ্যাঁ, তাই নাকি? এই গোপাল, বলো বলো বলো, বলো না, কি ব্যবস্থা করছো? বাবা, মাথা খেলিয়ে কি বুদ্ধিটাই না বের করেছো গোপাল। সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। আজ তাহলে সেই দিন, মানে দোল। যা যা বলেছি সেই মতো যে যার কাজে লেগে পড়। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, তোমার কথা মতো কাজ হয়ে যাবে। আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি। গুলটে, আয় আমার সঙ্গে। হিরে পুটি, আমার পেছনে এসে দাঁড়িয়ে আছিস কেন? না মানে ওই একটু ঠাকুরের প্রসাদ। প্রসাদ নেবার জন্য দাঁড়িয়ে আছিস? তা এত কুণ্ঠা করছিস কেন? নে, হাত বাড়া, কপালে ছুঁয়ে মুখে দে। যাক বাবা, খুব জোর বেঁচে গেছি। মাথার চুলে পুরো রং ঢেলে দিয়েছি, বুঝতেই পারিনি। এবার তাহলে আমি আসি রানীমা। হ্যাঁ, আয়, ভালো করে রং খেলিস তোরা। আমি যাই, মহারাজের পায়ে এই আবির ছুঁয়ে প্রসাদ দিয়ে আসি। গিন্নি পুকুর থেকে জল আনতে গেছে, এই ফাঁকে যা করার করে দিলাম। এবার জমবে খেলা। কি রান্নাঘরে কি করছো? বুঝলে গিন্নি, আজ বাজারে যা মোটা মোটা মাগুর মাছ উঠেছে না, কি বলবো। তাই কটা মাগুর মাছ এনে তোমার ওই শিকের হাঁড়িতে জলে ডুবিয়ে তুলে রাখো। সর্বনাশ! কি করেছো তুমি? ওটাতে আমি তেঁতুল রাখি, আর ওই হাঁড়িতে তুমি মাগুর মাছ রেখেছো। এই নামাও নামাও, এক্ষুনি নামাও বলছি। ওসব নামাতে ভামাতে আমি পারবো না, নামাতে হলে তুমি নামাও। এই এক বুড়ো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল আমায়। এই মুখে এই কি পড়লো রে? কে পাঠালো হাঁড়ি? আমার বউ যে বাদুড়ের রঙে একেবারে মাখামাখি হয়ে গেল। তবে রে বদমাইশ বুড়ো, দেখাচ্ছি মজা। নিন, রাধা কৃষ্ণের প্রসাদ নিন। এবার পাটা একটু বাড়ান, পায়ে আবির দেব।
গোপালের কথা মতো এবার রানীকে মোক্ষম ঠকাতে হবে। আরে রানী, তোমার মাথায় সাদা মতন এটা কি? একে কাকে ইয়ে করে দিল নাকি? ইমা, তাহলে তো আবার চান করতে হবে। দূর দূর দূর, আর ভাল লাগে না। যাও যাও রানী, এবার ওই মিথ্যে কাকে নিয়ে ধোবার জন্য যত ইচ্ছে জল ঢালো মাথায়। যত জল ঢালবে মুখ হবে তত বেগুনি। বাবা, খুব তো বলেছিলে রং খেলবো না, এবার দেখি কেমন রং না খেলে পারো তুমি। এই 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 পাজির দল, গাছ থেকে ফুল ছিঁড়ছিস কেন রে? কি রে, ভালো করে কথা কানে গেল না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোদের, দেখাচ্ছি, দাঁড়া। পালিয়ে যাবি কোথায়? ধরতে পারলে না কানগুলো টেনে ছিঁড়ে নেব। হ্যাঁ, এই 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 এই, কে রং ঢাললি আমার গায়ে? ওরে হতচ্ছাড়া ন্যাপলা, হ্যাঁ তোরই কাজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। লাল রঙে আমার গিন্নি একেবারে লাল টমেটো হয়ে গেছে। বুদ্ধি বটে গোপালের, বুদ্ধি বটে। কি এমন লাল রং কে মাখালো তোমায়? ন্যাপলা, কিন্তু এমন বাদুড়ে রঙে তোমায় কে চুবিয়েছে? কে আবার? ওই যে আমার ঘরের শত্রু টেকো বুড়ো। চলো চলো চলো, মহারাজের কাছে গিয়ে নালিশ